পাটি ফিটি ফের আগে রাহা এগিয়ে গেল। বিহান ভাইয়ের দরজা খোলা, যেন সে আশঙ্কাই করে রেখেছিল কেউ তার রুমে আসবে। দরজা খোলা পেয়ে রাহাকে খুশি হতে দেখা গেল। দুই পর্দার ফাঁকে আচমকা নিজের মুখটা ঢুকিয়ে দিল। পর্দার ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দিয়ে চোরের মতো সূক্ষ্মভাবে নজর দিল কোথায় কি আছে, কিন্তু পুরো রুমে কোথাও বিহান ভাইকে দেখা গেল না। রাহা ঠোঁট টিপে হাসলো। লুচ্চা লুচ্চা শয়তানি নজর দিল বিহান ভাইয়ের বেনেটের দিকে, যেন এই রুমের তার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস সেখানে লুকিয়ে রেখেছে। বজ্জাত বিহান ভাইটা। রাহা এরপর খুব সাবধানে এগিয়ে গেল সেদিকে। খালি রুমের সুযোগ পেয়ে সৎপর্ণে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। মেয়েদের ভ্যানিটিতে যেমন নানান রকম স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে, বিহান ভাইয়ের তেমন বিভিন্ন রকম পারফিউমের কালেকশন থাকে। অনেকগুলি পারফিউমের বোতল দেখে রাহার মুখে দুষ্ট দুষ্ট হাসি ফুটে। পুরনো কিছুর সাথে নতুন কিছু কালেকশন যোগ হয়েছে। বিহান ভাই নিশ্চয়ই এগুলি ঢাকা থেকে নিয়ে এসেছে। রাহার মুখে হাসি ফুটে আরো কিছুক্ষণ কপাল কুঁচকে বাবুক হয়ে তাকিয়ে থাকে পারফিউমের কালেকশনগুলির দিকে। বিহান ভাই সবসময় কোন পারফিউমটা বেশি ইউজ করে? ওই যে বিহান ভাইয়ের ঘা থেকে কেমন মিষ্টি মিষ্টি সাফরন আর জেসমিনের একটা ঘ্রাণ পাওয়া যায়, ওটা কোন পারফিউমটা? সেই সুবাসটা তার নাকে আসতে একেবারে খেয়ে ফেলতে মন চায়। এই গ্রানটা তাকে কেমন পাগল ফাগল করে। অবশ্যই তার মন চায় বিহান ভাইকে একেবারে চাপটে ধরে সারাদিন ওই গ্রান শুকতে। রাহা যেন নিজের ভাবনায় কল্পনায় বিভোর হয়ে গেল। তার ঠোঁট টিপা হাসি আর ভাবুক মুখ দেখে বুঝায় যায় সে নিহাত সামান্য কোনো কল্পনায় মেতে নেই। তার চিন্তায় কল্পনায় এমন বিশেষ কিছু দৃশ্য বানাতে ব্যস্ত, যা তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য সুখকর অনুভূতি দিল শোষণীয় নয় ইঙ্গিত করে। তাই দ্রুত নিজের কল্পনা জগৎ থেকে বের হয়ে দুই পাশে মাথা নাড়ে, ঘন ঘন চোখ জাপটিয়ে নিজে নিজে বলতে থাকি, সি সি এসব কি ভাবছি আমি? বিহান ভাই আমার ভাই হয়। সি রাহা, তুই লুসু হলি কবে? ডোক গিলে নিজের অস্থিরতা কমাতে চাইল সে। ভ্যানিটি থেকে একটা সাদা স্বচ্ছ কাঁচের বোতল তুলে নিল। বোতলটা দেখতে তার বড্ড কিউট লাগলো। অবুঝ রাহা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো বোতলটা। পারফিউম ডুবি রাহার নাকের কাছে এনে একটু শুকলো। অদ্ভুত মিষ্টি এক অনুভূতি হতে ভেতরের কৌতূহল তাকে চটপট করে দিল গ্রানটা শুকার জন্য। ঘরে বিহান ভাই নেই বিদায় সুযোগটা বেশ পেল। চোখ বুলিয়ে নিয়ে দেখলো অ্যাঞ্জেলস শেয়ার বাই কিলিয়ান লেখাটায়। পারফিউমের মুখটা খুলে নিজের গলার দিকে একটু স্প্রে করে দিল। সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে এলো। শরীরটা শিরশির করলো গ্রানটা শুকতে প্রথমে নাকে এসে লাগলো এক ধরনের উষ্ণ মিষ্টতা। ঠিক চকলেট না, আবার মধুও না। ওদের মিষ্টি স্পাইসি ঢাপটায় তার শরীর দুলে উঠলো। চন্দনের নরম আলতা একটা সুবাস তার ভেতরকে যেন স্থির করে তুলল। গ্রানটা খুব বেশি ভারী না, মিষ্টি উষ্ণ একটু নরম একটা অনুভূতি হলো রাহার মাঝে। গ্রানটার সাথে তার মিশে যেতে মন চাইলো। অনুভূতিরা ফাজি প্রজাপতির মতো উঠতে লাগলো। রাহা বিভোর হয়ে কিছুক্ষণ এভাবে গ্রানটা শুকে নিল। একটু পর চোখ খুলে বোতলটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। দেখতে কেমন কিউট, গ্রানটা আরো বেশি খেয়ে ফেলার মতো। রাহা নিজের শরীরে গায়ে হাত ইচ্ছে মতো স্প্রে করলো। চোখ বন্ধ করে আবারও টানলো নিজের মাঝে গ্রানটা। ওয়াশরুম থেকে বিহান বের হতে গরময় চকলেটের মতো গাঢ় উষ্ণ ঘ্রাণ এসে ঠেকলো নাকে। এরপর মিষ্টি মিষ্টি চকলেট আর চন্দনের সুবাসে ঘরটা মোমো করতে লাগলো। মুহূর্তে কপাল কুঁচকে এলো তার। এই মাথা নষ্ট করা পারফিউম কে স্প্রে করলো? এখানে কি করিস তুই? হঠাৎ বিহান ভাইয়ের রাজবাড়ি দমক সুরে বলা কথায় রাত চমকে উঠলো, সামান্য কেঁপে উঠলো ভয়ে। দ্রুত করে পারফিউমটা রেখে ঠিক হয়ে দাঁড়ালো। একে তো পারফিউমের ঘ্রাণটাই কেমন কেমন লাগছে রাহার। তার উপরে এই বিহান ভাই লোকটা এই ভোর সন্ধ্যাবেলায় শাওয়ার নিয়ে এসেছে। কোমরে একটা সাদা টাওয়াল ঝুলছে, কাঁধে আরেকটা টাওয়াল ঝুলিয়ে রেখে তা দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে আসছে। চুলে শিশির কণার মতো পানি জমে আছে। কপালে আসা গাঢ় চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর ওই ফুলো 5টা বুড়ি বিন্দু বিন্দু পানি জমা লোমনীয় বকটা বুড্ড যেই উদ্দাম শরীর দেখে তার অস্বস্তি হচ্ছে। বেহায়া রাহা সেই শরীরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দৃষ্টি যেন ওখানেই অনড় রেখে ডোক গিলছে বারবার। রাহা অনুভব করলো উদম বুকটা একেবারে তার ধারে কাছে চলে এসেছে। সেই সাথে অনুভব করলো নিচের অসার শরীরটা, যার প্রভাবে সে না পারলো সরে দাঁড়াতে আর না পারলো মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে। শক্ত গাছের বিহানও যেন নিজেকে নিজে সামলে উঠতে পারছে না। রাহার পুরো গা থেকে ওই মিষ্টি মিষ্টি
উষ্ণ সুবাস বের হচ্ছে। চন্দনের গ্রামটা বড্ড আকর্ষণীয় লাগছে। বিহান কেমন গোড়াচ্ছন্নের মতো একদম এগিয়ে যায় রাহার কাছে। মানুষটাকে এভাবে এগিয়ে আসতে দেখে রাহা আরো গুটিয়ে যায়, জড়সড় হয়ে একেবারে বেনিটির সাথে মিশে দাঁড়ায়। বিহান বিবর মুখে একেবারে গিয়ে দাঁড়ায় রাহার সম্মুখে। রাহার ছোট্ট দেহটা বিহানের বিশাল দেহের আড়ালে লুকিয়ে গিয়েছে যেন। বিহান অবশিষ্ট নয়নে রাহার দিকে তাকিয়ে নিজের এক হাতটা শব্দ করে রাখলো বেনিটির উপর। চোখ নুয়ে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রশ্ন করলো, আমার রুমে কি চাই তোর? বিহান ভাইয়ের উদুম বুক আর এত কাছে এসে ফিসফিস করে কথা বলায় রাহার হাত পা পুরো জমে যেতে লাগলো। হৃদস্পন্দন যেন হঠাৎ করেই থেমে গেল, কিন্তু অনুভব করলো ভেতরের অস্থিরতা, তীব্র তোলফাড়ের খুঁজ। আশ্চর্য, এমন লাগছে কেন রাহার? বিহান ঘাড় নড়িয়ে তাকিয়ে আছে তার বুকের একটু নিচে পড়া রাহার দিকে। মেয়েটা যেন ভয়ে অস্বস্তিতে বরফ হয়ে গিয়েছে তার জানা, কিন্তু গাধা মেয়েটা এই পারফিউম ব্যবহার করতে গেল কেন? নিজেকে সংযত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শক্তপোক্ত বিহানও কেমন গড়ে চলে যাচ্ছে, যেন নিজেই নিজের লাগাম টানতে ব্যর্থ হচ্ছে সে। রাহা তখন এভাবে থম মেরে দাঁড়িয়ে রয়েছে, চোখ দুটো বড় বড় করে, যেন সে পাথরের মূর্তি হওয়ার ফোন ধরেছে। বিহান গভীর নয়নের কাছ থেকে দেখলো রাহাকে, আবারও নাক টেনে শুকে নিল রাহার শরীর থেকে হওয়া পারফিউমের গ্রানটাকে। এরপর শক্ত গলায় বলল, কেন এসেছিস আমার এখানে? আমার পারফিউম কেন ছুঁয়েছিস? রাহা জবাব দিতে পারলো না। শক্ত কাঠের মতো নির্জীব ভাবে তাকিয়ে রইল বিহানের বুকের দিকে। এই উদম বুক দেখলেই কি তার অস্বস্তি হয়? বুকের ভেতর কেমন কেমন করে রাহা বুঝে পায় না, শুধু ধ্যান করে তাকিয়ে থাকে। রাহার ছাউনি দেখে বিহানের চোখ শুরু হয়ে আসে। চিবানো সুরে বলে, এত কি দেখছিস সেখানে? আমার ভবিষ্যৎ বউয়ের জিনিসে নজর দিচ্ছিস নাকি তুই? সদ্ভিদ ফিরে ফেলো যেন রাহা। মুহূর্তে হুড়মুড় করে ফাঁসে লাফ দিয়ে সরে দাঁড়ায়। লজ্জায় অস্বস্তিতে মাথা নুয়ে আমতা আমতা করলো। কি বলছেন? বিহান সোজা হয়ে দাঁড়ালো, বেনেটিতে হেলান দিয়ে তাকানো রাহার দিকে। আমার রুমে এসেছিস কেন তার জবাব দে আগে। রাহা ডোক গিলে আর চোখে তাকাই বিহান ভাইয়ের দিকে। বলেছি না আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকা নিষেধ তোর জন্য? তবুও কেন? আমি দরকারি এসেছিলাম, তো আমার জিনিস কেন ছুঁয়েছিস? একটু দেখছিলাম। শুধু দেখছিলি? তাহলে তোর গা থেকে কিসের গান বের হচ্ছে? বয়ে এবার আরো ঘুটিয়ে যায় রাহা। মাথা নিচু করে হাত কসলাম। বিহান সূক্ষ্ম নজরে সেদিকটা দেখে আবারও নজর দেয় রাহার মুখের উপর। তোকে বারণ করেছিলাম তো আমার পারফিউমে হাত লাগাতে। রাহা মুখটা বোতা করে করুণ চোখে তাকায় বিহান ভাইয়ের দিকে। একটু দিয়েছে শুধু, সত্যি বলছি বিহান ভাই, জাস্ট একটা স্প্রে। রাহার গাল দুটো ফুলে গিয়েছে, মুখটা আরো বেশি আহ্লাদি হয়ে উঠেছে। তা দেখে বিহান গাড় বাকি অন্যদিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে। বুঝতে পারে তার বিরক্তের মাত্রা বাড়ছে। বিহান খেয়াল করছে রাহা বারবার আর চোখে তার খালি বুকের দিকে তাকাচ্ছে। ওর এমন নজর দেখে দাঁতে কাটে বিহান। গাধাটা সবকিছুতে বাড়াবাড়ি করে, তার বিরক্ত আকাশচুম্বী করে। শক্ত মুখে সে নিজের কাবার্ডে এগিয়ে যায়, কালো একটা টি শার্ট জড়িয়ে নেয় গায়ে। রাহা আর চোখে সেটা দেখে, সাদা টাওয়ালের সাথে কালো টি শার্ট। বাহ, ফারদার আর এমন করবি না, ভুলেও ছবি না আমার কোনো জিনিসে। আচ্ছা শুভ না বিহান ভাই, যা বলতে এসেছিস তা বলে আউট হ। বলছি বিহান ভাই, এবার আপনি আমাদের জন্য গিফট আনেননি? গিফট? আবার সেটা চাইতেও এসেছিস? অপমান বোধ করলো রাহা। এভাবে মুখের উপর কেউ কথা বলে? মনে মনে মুখ ব্যাংসালো বিহান ভাইকে। আস্ত খারাস রসকসীন মানব একটা। সেসব কিছু তোয়াক্কা না করে লুবি রাহা বলল, না আপনি যদি ভুলে যান তাই মনে করিয়ে দিতে এলাম। সব সময় তো বাড়ি ফিরলে আপনি আমাদের জন্য অনেক গিফট আনেন, তাই আর কি। বিহান কিছুটা দূরে গিয়ে সংক্ষেপে জবাব দিল, এবার আনেনি। মুহূর্তে চুপসে গেল রাহা। পরক্ষণে প্রয়োজনের অতিরিক্ত হাসি ঝুলিয়ে বলতে লাগলো, ঠিক আছে সমস্যা নেই, আপনি আমাকে এই পারফিউমটা দিয়ে দিন প্লিজ, তাহলেই হবে আমার। প্লিজ বিহান ভাই দিয়ে দিন না প্লিজ। মাথা মোটাটা কি বলছে? এই পারফিউম মুখে দিয়ে দিতে? সারাক্ষণ সেটা লাগিয়ে তার সামনে গুড়গুড় করার জন্য? এরপর কি হবে? মাথা মোটা গাড্ডাটা কি বলছে নিজে জানে। বিহান অনুভব করে রাহা আর একটু থাকলে তার রাগ বাড়বে ওর উপর, হিতে বিপরীত হবে। বিহান নিজের কাঁধে টাওয়ালটা ক্রোধের সাথে ঢিল মারলো রাহার মুখের দিকে। সেটা গিয়েও পড়লো রাহার মুখের উপর। চিবিয়ে রাগান্বিত সুরে বলল বিহান, বের হয়ে যা আমার রুম থেকে, আউট।
নাক আর গাল ফুলিয়ে দিয়ে রাহা টাওয়াল হাতে তাকিয়ে থাকে বিহান ভাইয়ের দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? খেয়ে ফেলবি আমাকে? কি বলেছি? কথা কানে যায়নি? চোখের সামনে থেকে যা। রাগে দুঃখে অপমানে রাহা ফুসফুস করতে থাকে, নিজে যাবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমার হেল্প করতে হবে? রাহা এবার আর নিজেকে আটকাতে পারলো না। রাগে দুঃখে চোখ উপসে তার পানি বের হয়ে হলো। হাতের টাওয়ালটা ফ্লোরে ফেলে দিয়ে বলে উঠল, আপনি খুব পচা বিহান ভাই, খুব পচা। এরপর আর বাঘের গুহায় থাকার দুঃসাহস করেনি রাহা। এক ছুটে বের হয়ে যায় রুম থেকে। এতক্ষণ রুশ্মির ঘরে কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি একে করে বিহান ভাইকে যাচ্ছে তাই বলে এবার রাহা ছুটেছে দাদির রুমে, কারণ বাড়িতে বাপ চাচা কেউ নেই। আর আল্লাদের ইন্ধন জুগানোর মানুষই তো বাপ চাচা আর এই দাদি। তুমি জানো দাদি, ওই বিহান ভাই কত খাড়াস, একটা পাষাণ বিবেকহীন মানুষ। সামান্য একটা পারফিউম চাইলাম, দিল তো নাই, উল্টো যা মন চাই বলেছে, আমাকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিবে তাও বলেছে। তোমার আদরের নাতি কি কিছু বলবে না? ওই খবিশ লোকটা এমন করলো কেন আমার সাথে? তুই দিবি না? ভালো কথা, তুই শেষর কেন? খবিশগিরি করবি আমার মতো বাচ্চা একটা মেয়ের সাথে? লতিফা বেগম সেই কখন থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এই আল্লাদিকে কিছু বলেও কাজ হচ্ছে না। না, তুমি বুড়ি তো, তোমার নাতির জন্য যান। আমি জানি তুমি কিছু বলবে না ওই জাদ্রেলটাকে। বড় বাবা আসুক, আমি ঠিক বলবো উনি আমায় কত অপমান করেছে, সব বলবো। আমার দাদুমণি, তুমি একটু শান্ত হও। কিন্তু শান্ত হব? আমায় কেমন করে অপমান করেছে তুমি বুড়ি দেখোনি? বুড়ো বয়সে নাতির জন্য ফিরিতে উতলে উঠেছে না? বিয়ে বসবে? করিয়ে দিব বিয়ে, নাকি দাদাকে কবর থেকে তুলে এনে দেখাবো তুমি কচি ছেলে দেখে গলে গিয়েছো? হাই আল্লাহ, এই পাগল মাইয়া নিয়ে কই যায়? বলি ওই নডি বিকের উঠছে? বুড়ি মুখ সামলে কথা বলো, একদম মাঝে বাজে কথা বললে টেপকস লাগিয়ে দিব। তো আর কি বলবো তোকে? শরীরে কুরকুরানি বাড়ছে মনে হইতেছে। নাতনিরে আমার বিয়া দিতে হইব লাগে। চুপ বুড়ি, বিয়া তোমারে দিব, তাও ওই খাড়াস খবিস বিহেন্নের সাথে। দূর নড়ি, অন্যের জামাইরে আমি নিমুকে, পরে দেখবি তোর ভাগেই কম পড়ব, শরীরে আরো জ্বলন ধরব। বুড়ি, তোমার কথা মাথাটা কি গেছে? ওই বিহান ভাইয়ের শরীর দেখে, কচি সুন্দর ছেলে দেখে দাদাকে বলে দেওয়ানো হয়েছ না? দেওয়ানো মনে হইতেছে আমি না তোর হওয়া লাগবো। লতিফা বেগম মুখ টিপে হাসেন। বুড়ি, সত্যি বলছি, কিন্তু আমার রাগ হচ্ছে খুব। যা খুশি বলে মজা নিও না, পরে বাজার থেকে তোমার ফান আনা বন্ধ করে দিব। তাতে কি হইব? তোমার বিহান দাদুভাই আছে না, সে আইনা দিব। লুচ্ছা বুড়ি, এক ফা কবরে আরেক ফা দুনিয়াতে রাইখা কচি ফোলার স্বপ্ন দেখলে ক্ষতি কিলো? নাতি কি তোর বাগে কম পড়ব? রাহার মাথা খারাপ হয়ে গেল, সে আবার চিৎকার করে কাঁদতে লাগলো। লতিফা বেগম হেসে কাছে রাখেন, না তুমি বুড়ি খুব লুচ্ছা, যাও সরো। আয় বোন, তোরে দুইটা কথা কই, আয় সোনা মানিক আমার, আয়। দাদির আহ্লাদ গলে গেল আহ্লাদি। রাহা মুখটা গুমরা করে এগিয়ে গেল দাদির বাহু ধরে। তিনি রাহা চোখ মুছে দিয়ে চুমু খেলেন। আমার একটা প্রশ্নের জবাব দাও তো দাদুমণি, কি সত্যি করে বলো তো, আমার বিহান দাদুভাইকে তোমার কেমন লাগে? রাহা যেন ভাবনায় জমে গেল, হৃৎপিণ্ডিতান দুঃখ করতে লাগলো দাদির কথায়। এ কেমন প্রশ্ন দাদির? কি হলো দাদিমণি, তুমি কি বলছো এসব দাদি? আচ্ছা শোনো, ধরো বিহান তোমার কিছু হয় না, চাচা তো ভাইও না, তখন তাকে কেমন লাগবে তোমার? কেমন চোখে দেখবে তুমি? রাহার নিঃশ্বাস যেন আচমকা ভারী হয়ে গেল, যেন নিজ ভাবনা কল্পনায় ডুবে গিয়ে মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করেছে। লতিফা বেগম রাহার হাবভাব দেখে ঠোঁট টিপে হাসে। বিষয়টা বেশি না গেটে বলেন, আমার বিহান কিন্তু ছোটবেলা থেকে একটু কথা কম বলা, রাগী মানুষ। সবার সাথে সবসময় খোলামেলা কথা সে বলে না, কিন্তু সবার সব দিক নজর রাখে। ও ছোটবেলা থেকে বড়দের মতো আচরণ করা শুরু করে দিয়েছিল।
15 বছর বয়স থেকেই তার মাঝে আচমকা গাম্ভীর্য ভাব এলো। ও এত ছেলে মানুষই করা, পাগলামো করা পছন্দ করে না দাদুমণি। ও বায়ার স্থির, শান্ত, দায়িত্ববান আর বুঝদার মানুষ পছন্দ করে। বিহান তো বাড়িতে বেশি থাকে না। ও যখন বা যতদিন এ বাড়িতে থাকে ততদিন তুমি নিজের দুষ্টুমি একটু কম করবে, ওর সামনে শান্ত বুঝদারের মতো আচরণ করবে। শুনেছ কি বললাম? রাহা গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনছে, যেন গণিত ক্লাসও এত মনোযোগ দিয়ে শুনে না। লতিফা বেগম শান্ত রাহার দিকে তাকিয়ে মুচকি হাসেন। আমার বিহান খাঁটি সোনা, ওর বউ যে হবে তার ভাগ্য সোনা দিয়ে মোড়ানো। গম্ভীর হলেও বউকে আদরে সোহাগা করে রাখবে। গম্ভীর রাগী লোকেরা বউকে খুব আদর করে, ভালোবাসে। তুমি দাদি মুখে ফলস্টপ লাগাও। আসমকিক মোটা আওয়াজে লতিফা বেগম আর রাহা দুজনেই তাকায় দরজার দিকে। কালো আটশার্ট, টি শার্ট আর কালো ট্রাউজার জড়িয়ে বিহান ভাই এগিয়ে এলো। পকেটে হাত গুজে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, রাহাকে, তুই এখানে কি করছিস? রাহার মুখটা আবার ভারী হয়ে গেল। মনে পড়ল একটু আগে বিহান ভাইয়ের করা ব্যবহারের কথা। সে দাদির সাথে আরো মিশে বলল, এটা আমার দাদির ঘর। দাদিটা কে কি একা নিজে দলিল করে নিয়েছিস? তাতে আপনার কি? কানের নিচে দুইটা পড়লেই বুঝে যাবে। রাহা এবার আর জবাব দেয় না, আড়ালে মুখ মুচড়ায়, কপালের ভাঁজ রেখে বিহান সূক্ষ্ম গলায় বলে, যা এখান থেকে। রাহা দাঁত কটমট করলো। কি ভেবেছে কি জাদ্রেলটা সবসময় সব জায়গায় মাস্তানি করবে? রাহা দাদিকে দু হাতে জড়িয়ে ধরে বলে, কেন? আমি আমার দাদির ঘরে আছি, আপনি আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না। আমি কি পারি আর না পারি সেটা তোকে দেখানোর প্রয়োজন বোধ করছি না। গেট আউট। এটা তো আপনার ঘর না, দাদির ঘর। এখান থেকে আপনি আমায় বের করবেন কেন? বের করবেন? আমি যাব না। আজ আমি দাদির সাথে থাকবো। থাকতে হবে না, বের হ। যাব না। কি করবেন আপনি? আহা দাদু ভাই, থামো তোমরা, নরম সুরে বললেন লতিফা বেগম। বিহান এবার অনেকটা দৃঢ় কণ্ঠে ক্ষোভের সাথে বলে, তুই যাবি নাকি বিড়ালের বাচ্চার মতো তোর ঘাট ধরে বের করে দিয়ে আসতে হবে আমার? রাহার মুখটা কাদো কাদো হয়ে গেল। সবসময় বিহান ভাই তার সাথে এমন করে, তার উপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায়। আপনি আবার আমায় ঘাট ধাক্কার কথা বলছেন বিহান ভাই? ছোট বলে যা খুশি বলবেন। আপনি সব সময় আমাকে এভাবে অপমান করতে পারেন না। দাদি, তুমি কিছু বলবে না? তুমি শান্ত হও দাদুমণি, সামান্য কথায় তোমার কাঁদতে হবে কেন? আর দাদু ভাই, এভাবে কেন বলছো? ও থাকতে চাচ্ছে, থাকুক না। বিহান ভাইকে দুটো কড়া কথা শোনানোর বদলে এত নরম সরু কথা শুনে রাহার শরীর রাগে জ্বলে উঠলো। রাগে গজগজ করে বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলো, দূর থাকবো না আমি এখানে, দূরে কোথাও চলে যাব। এই বাড়ির কেউ আমাকে ভালোবাসে না। নিচ কাঁদুনে রাহা চোখের পানি ফেলতে ফেলতে লতিফা বেগমের রুম থেকে চলে গেল। বিহান শক্ত দেহে বুক টান টান করে দাঁড়িয়ে রাহার গমন পথ দেখল। সে পথে দৃষ্টি স্থির করে মনে মনে বলতে লাগলো, ভালোবাসার বিশাল সমুদ্র তোর অপেক্ষায় মুখিয়ে আছে মিস তুনরা খান রাহা। দাদু ভাই, তুমি কেন মেয়েটার সাথে শুধু শুধু এমন করো? আগে বলো, ওর সাথে তুমি কিসের কথা বলছিলে? তুমি কি আমাদের কথা শুনছিলে? আমার প্রশ্নের জবাব এটা না দাদি। একে কি বলছিলে তুমি? কেন? ভুল কি বললাম? দাদি, কতবার তোমাকে বলতে হবে? এসব ভাবনা বন্ধ করো। ওর মাথায় তুমি আজে বাজে কথা কেন ঢুকাচ্ছ? আজে বাজে কথা না, যা সত্যি তাই বলছি, ওর ভালোর জন্যই বলছি। তুমি জানো দাদু ভাই, তুমি কি বুঝতে পারছো? ওর ভালো চাইতে গিয়ে ওর ক্ষতি করছো। কিসের ক্ষতি? যেটা বাস্তব সেটা ওকে বলতে সমস্যা কি? বিহান দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়ায়, রাগ নিয়ে বলে, দাদি, ওর মাথায় উল্টো পাল্টায় কিছু ঢুকাবে না তুমি। আমি বারণ করছি। তুমি বারণ করলেই আমার কেন শুনতে হবে দাদু ভাই? তুমি কি বুঝতে পারছো? আগুনকে উস্কে দিচ্ছ, নিজেও আগুন নিয়ে খেলা করছো। লতিফা বেগম হাসেন। আগুন নিজেই যদি নিজের তাপ সহ্য করতে না পারে তবে কি করে হবে দাদু ভাই? বিহানকে অস্থির দেখায়, রাগে যেন সে বিচলিত। তা দেখে লতিফা বেগম বলেন, তুমি কেন আমার কথা মানতে চাও না দাদু ভাই? কেন এমন কঠিন হয়ে থাকো? আমি তো অসম্ভবের কিছু বলছি না, ওর ভালোর জন্যই বলেছি। তুমি বিশ্বাস করো, ও তোমার সান্নিধ্য পেলে শান্ত হয়ে যাবে, একদম বুঝতে আর স্থির হয়ে গিয়ে তোমার কথা মেনে চলবে। তুমি দেখে নিও, ও তোমার খুব বাধ্য হবে। বিহান সেই কথার জবাব দেয় না, শুধু নিজ
মনে আওড়ায়। ও আমার সান্নিধ্য পেলে শান্ত নয়, বরং নিজের সকল বাধা শৃঙ্খল ছাড়িয়ে যাবে। যেখানে আমি নিজেই নিজেকে সামলাতে ব্যর্থ, সেখানে ওকে কি করে আটকাবো? রাত 8টার দিকে বিহানের ছোটবেলার এক বন্ধু এসেছে বাড়িতে। ছোটবেলা থেকে বিহান সবার সাথে মিশত না, তাই ওর বন্ধু বান্ধবের সংখ্যাও কম। বিহানের বন্ধু সারহান বসে আছে ড্রয়িং রুমে। আফসানা বেগম নানান খাবার নিয়ে বসেছে ওদের সামনে। সারহান অনেক বছর পর এ বাড়িতে এসেছে। আফসানা বেগম কারণ জানতে চাইলেন, জবাবে বলে সে এতদিন সে বিদেশ ছিল কাজের সূত্রে, 8 কি 9 মাস হচ্ছে দেশে ফিরেছে। বিহান বাড়ি এসেছে শুনে তাই দেখা করতে এসেছে। আফসানা বেগম জানিয়ে দিলেন আজ রাতে সে বাড়ি ফিরতে পারবে না, এত বছর পর এসেছে, আজ তাকে এ বাড়িতে থাকতে হবে। উত্তরে সারহান বলে, আন্টি এখান থেকে 10 মিনিট দূরেই উঠেছি আমি, গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, আমি কাল আবারও আসবো, কিন্তু রাতে ফিরতেই হবে। আফসানা বেগম জোরাজুরি করলেও কাজ হলো না। বিহান গম্ভীর কণ্ঠে মাকে না জানিয়ে দিয়েছে, কিন্তু তিনি জেদি গলায় বলেছেন রাতের খাবার না খেয়ে সারহান বাড়ি থেকে বের হতে পারবে না। এতে অবশ্য আপত্তি করেনি সারহান। প্রায় ঘন্টা সময় লাগিয়ে কান্না করে রাহা শান্ত হয়েছে। পাগলিটা মন মতো কাঁদতে না পারলেও শান্তি পায় না। রাহার স্বভাবগুলির মাঝে একটা হলো সে কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। বোকা মেয়েটা রাগে কান্না করে, মন হালকা করে কাঁদতে পারলে তার আর রাগও থাকে না। এই মুহূর্তে বিহান ভাইয়ের প্রতিও তার আর কোনো রাগ নেই। নিচে নেমে অপরিচিত লোককে দেখে স্থির হয়ে দাঁড়ায় রাহা। মুচকি এসে তাকায় বিহান ভাইয়ের দিকে। মনে পড়ে দাদির কথাটা, বিহান ভাইয়ের সামনে ছেলে মানুষই না করে তিনি শান্ত হয়ে থাকতে বলেছেন, কিন্তু কেন তা রাহা জানে না। তবুও সে নিজের চঞ্চলতা দমন করার চেষ্টা করলো। বিহান ভাইয়ের পাশে বসে থাকা সারহানের উদ্দেশ্যে সালাম দিল সে। এদিকে সারহান রাহাকে দেখি স্তম্ভিত হয়ে যায়। ফেল ফেল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তার পাশে বসা বিহান খুব টের পেল রাহার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিস্তর রেগে সে সামনে থাকা ফলের ছুরিটা হাতে তুলে নিল। সেটা ঘুরিয়ে ফিরিয়ে চিবানো ক্ষীণ সুরে বলল, চোখ তুলে ফেলবো বাস্টার্ড, নজর সামলা। রাহা মুচকি এসে আফসানা বেগমের কাছে গিয়ে জানতে চাইল, এটা কে বড় মা? আরে আমাদের বিহানের ছোটবেলার বন্ধু, অনেক বছর পর আবার এসেছে আমাদের বাড়ি। সৌজন্যতা রক্ষার্থে ভদ্রতা সুলভ হেসে জানতে চাইল, কেমন আছেন ভাইয়া? সারহান বিবর গলায় জবাব দিল, খুব ভালো আছি। বিহানের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে কটমট করতে করতে সে দমকে বলে উঠল, এখানে কি তোর? যা নিজের রুমে গিয়ে পড়তে বস। বিহান ভাইয়ের রুক্ষতায় রাহার মন খারাপ হলেও সে চুপচাপ চলে যায়। এই বিহান ভাইটা আস্ত বজ্জাত, কিছুতেই তার মুডটা ঠিক হতে দিচ্ছে না, কিছু না কিছু করেই তার মন খারাপ করেই দিচ্ছে। সারহান প্রশ্ন করল, এটা কে রে? বিহান ক্রোধান্বিত দল্পে হুট করে উঠে দাঁড়ালো। তেজ মিশ্রিত কাট কাট গলায় জবাব দিল, এত কিছু তোর জানতে হবে না, আমার রুমে আয়। এরপর বিহান হন হন করে নিজের রুমে চলে গেল। সারহান কিছুক্ষণ পর এসে বলল, ওই মেয়েটা সেই ছোট্ট রাহা? আমি তো বিশ্বাসই করতে পারছি না ইয়ার, এত বড় হয়ে গিয়েছে। বিহান জবাব দিল না, কিন্তু মুখ দেখে মনে হলো অগ্নিগহ্বর নিজের মাঝে নিয়ে ঘুরছে। ভাই, তোকে একটা কথা বলতে চাইছিলাম। না মানে আমার বন্ধু তুই, তাই মনে হচ্ছে তোকে আগে জানিয়ে পরে বিষয়টা নিয়ে আগানো ভালো। ক্রমে বিহানের মুখ লাল থেকে লাল হতে লাগলো, যেন এক্ষুনি অগ্নিগোলাটা ফেটে যাবে। দাঁত কাউটমট করছে, তার শরীর জ্বলছে। বলছি, রাহা দেখতে বেশ সুন্দর, ওকে আমার পছন্দ হয়েছে, তুই চাইলে ওকে। কথাটা শেষ হতে দিল না, তার আগে বিহান বন্ধুর দোহাই তোয়াক্কা না করে বজ্র তেজে ক্ষিপ্তে গিয়ে চেপে ধরল সাহরানের গলা। মুখ ভয়ঙ্কর হিংস্র দেখাচ্ছে, চোখ দুটি আগুনের গোলা হয়ে গিয়েছে, নিঃশ্বাসের সাথেও যেন উত্তপ্ত তেজ নির্গত হচ্ছে পুলকির মতো। হিংস্র নেকড়ের মতো সারহানের গলা চেপে ধরে ফিসে বলতে লাগলো, শি ইজ মাইন, অনলি মাইন। যেই কথাটাই কণ্ঠস্বর দিয়ে বের করেছিস, দ্বিতীয়বার সেই ভুল করার সাহস করিস না, নয়তো আমি ক্যাপ্টেন বিহান আরবিদ খান তোর জান খেয়ে ফেলবো।
বিহানের চোখ দুটি অগ্নি টুকরোর মতো হয়ে আছে, তপ্তভাব ঠিকরে পড়ছে যেন। জলসানো ওই দৃষ্টিতে না সারহানকে ভস্ম করে দেয়। ক্ষিপ্ত ভঙ্গিতে সে সারহানের গলা চেপে ধরে আছে। একেবারে পিষে ফেলা ভঙ্গিতে হিস হিস করে জানালো, ওর দিকে চোখ তুলে তাকালে ওই চোখ উপড়ে ফেলতে আমি বিহান ভাবি না। নিজের চোখ বাঁচিয়ে রাখ বাস্টার্ড। সারহান গলার ব্যথায় চোখ মুখ জড়ো করে আনে, ক্লেশ কণ্ঠে বলে, ইয়া ছাড় আমায়, ব্যথা পাচ্ছে ভীষণ। বিহানের কানে কোনো কথা বুঝি ঢুকছে না। কর্ণগুহরে ফাতলা পর্দায় বারবার প্রতিধ্বনি হয় সারহানের পছন্দ হয়েছে রাহাকে, সেই কথাটা। সারহান ক্ষীণ গলায় বলল আবারও, বিহান গলাটা ছাড়, মেরে ফেলবি নাকি? দাঁতে দাঁতে কটমট করে বিহান ছেড়ে দিল। ওর ওই তীক্ষ্ণ শকুনি দৃষ্টি দিয়ে দেখে নিল সারহানকে। একটু দূরে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ওর সুরক্ষার জন্য মানুষ খুন করতেও আমার হাত কাঁপবে না। বিহানের এই কথা শুনে চমকে যায় সারহান। চোখ দুটি বড় বড় করে তাকিয়ে থাকে বিহানের দিকে। তাকে দেখতে এখন একদম স্বাভাবিক লাগছে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! মানুষ খুন করার মতো এত বড় একটা কথা বললেও সে কেমন নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে, যেন মানুষ খুন করা তার দুধ ভাতের ব্যাপার। বিহানকে দেখে এবার সারহানের মনে হলো যেন ঠান্ডা মাথার কোনো এক্ষুনি। সারহান ভয়ে ভয়ে ঢোক গেল, গলাটা শুকিয়ে গিয়েছে তার। বিহানের রুমে কাছের জগটা থেকে গ্লাসে পানি ঢেলে ডক ডক করে গিলতে লাগলো। এরপর তৃপ্তি ঢোক ফেলে আতঙ্কিত নয়নে তাকালো বিহানের দিকে। কেমন সন্দিহান গলায় প্রশ্ন করলো। শান্ত স্বাভাবিক ভঙ্গিতে ল্যাপটপে হাতে চালালো বিহানের দিকে। এই ফিল্ডে কাজ করে এমন টক্সিক তুই কবে থেকে হলি বিহান? সারহানের প্রশ্নে বিহানের হাত থেমে যায়। স্মৃতির পাতা উল্টে গমন করে সেই দিনটায় যেদিন রাহার জন্ম হয়েছে। কনকনে শীতের এক রাতে রাহা এই পৃথিবীতে এসেছে। বিহানের বয়স তখন 9 বছর। রাহা পৃথিবীতে আসার পর সে ভীষণ কৌতূহল আর আদরের সাথে রাহাকে দেখছিল। দুধের মতো দবদবে, তুলের মতো তুলতুলে একটা ছোট্ট শরীর তখন বিহানের সামনে। মোটা ছোট্ট কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছে, সবাই আদর করছে। ছোট্টরা বাচ্চাটার গায়ের রং আর নরম আবহাওয়া দেখে বিহানের বড্ড লোভ হলো একবার ছুঁয়ে দেখার। সবার মতো কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে আদর করায় বিহান সেই লোভ সামলাতে পারেনি। ভেতরের উচ্ছ্বাস প্রবল ভালো লাগা থেকে ছোট্ট নরম মোলায়েম শরীরটাকে সেও কোলে তুলে নিয়েছিল। বিহানের আজও মনে আছে জীবনের প্রথম এত ছোট একটা বাচ্চার শরীরকে 2 হাতের আজলায় তুলে নেওয়ায় সে অনবদ্য অনুভূতি। সেই অনুভূতির রেশ বিহান আজও রন্ধ্রে রন্ধ্রে অনুভব করে। সেই মুহূর্তের কথা যতবার মনে পড়ে তার শরীর শিউরে ওঠে। সেই ভালো লাগার নাম না জানা প্রথম অনুভূতির যে শিরশির করে তুলে তাকে। এই ভালো লাগা, ভেতরের আনন্দ, সেই উচ্ছ্বাস আর উদ্দীপনা আজও বিহান ভুলতে পারে না। এই রাহা ছোট্টবেলা থেকেই বিহানকে জ্বালিয়ে আসছে, তার জীবনের সেই প্রথম দিন থেকে। যখন বিহান খুব আগ্রহ আর আনন্দ নিয়ে রাহাকে কোলে তুলে নিয়েছিল, বিহান অভিভূত হয়ে ফ্যাল করে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার মোলায়েম মুখের দিকে তাকিয়েছিল। ও কি দেখছিল, কি ভাবছিল সে নিজেও বুঝি জানতো না। শুধু তুলতুলে শরীরটাকে আলতো করে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছিল। তার একটু পরে রাহা ওর কোলে জীবনের প্রথম হিসু করেছিল। তা দেখে বিহান হতভম্ব হয়ে গিয়েছিল। সে কি রাগ তার রাগ দেখে সবাই হেসে কুটি হয়েছিল। এতক্ষণ কোলে নেওয়ার জন্য সে পাগল হয়েছিল। তার কোলে রাহা প্রথম হিসু করে দিয়েছে। বিষয়টা তখন নতুন মানুষ হিসেবে আগমন করার আনন্দের সাথে বেশ উপভোগ করেছিল সবাই। বিহানের স্পষ্ট মনে আছে এই মেয়ের প্রতি তার বিরক্তির রেশ সেই প্রথম দিন থেকেই শুরু হয়েছিল। সকালে খানবাড়ির টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসেছে। 3 গিন্নি সহ কাজের লোক কার কি লাগছে না লাগছে তা দেখাশোনা করছে। প্রতিদিন নাস্তা নিয়ে কারো কোনো অভিযোগ না থাকলে একমাত্র বায়না করে রাহা। তবে আর সে চুপচাপ খাবার খাচ্ছে। কিন্তু ফাতে যে বয়েল ডিমটা পড়লো অমনি রাহা গাল ফুলিয়ে মাকে বলল, আম্মু আমি ডিম খাবো না। জাহানারা বেগম ইশারায় বিহানকে দেখিয়ে দিল। রাহা তাকাতেই দেখলো দাঁড়ালো নয়নে তার দিকে তাকিয়ে আছে রাগী লোকটা, যেন ওই নজরে তাকে ফালা করে দিবে। না পারতেও রাহা মুখ গোমরা করে দৃষ্টি নত করলো। মুখে সবজি দিয়ে রুটি চিবোতে বিড়বিড় করছে। নিজের খাবার খেতে চোখ তুলে বিহান সেসব দেখছে। চিন্তিত এই মেয়ে বিড়বিড় করে তাকেই বকছে। কতবার এই মেয়ের উদ্ভট বকা আড়ালেও শুনে সে সহ্য করেছে, তার হিসাবও করা যাবে না। রাহাত যত সব অদ্ভুত স্বভাব। ডিম পোচ খাবে, তবে পোলট্রির ডিম বয়েল খাবে না। আবার হাঁসের ডিম বয়েল ঠিকই খায়, হাফ বয়েল হলে তো কথাই নেই। আনন্দের সাথে আবার গপ করে গিলে। অথচ এই মেয়ের শরীরে খুব অ্যালার্জি আছে। বিহান সাফ করে জানিয়ে দিয়েছে ওকে যেন প্রতিদিন হাঁসের ডিম না দেওয়া হয়। তাই ওর জন্যে
বাজার থেকে দেশি মুরগির ডিম আনা হয়। এতদিন যারা ডিম দিয়ে যেত তাদের নাকি খামার তুলে দিয়েছে, তাই বাসায় মুরগির ডিম আসছে না। এই জন্যে জাহানারা বেগম সুযোগ পেয়ে পোলট্রির ওই লাল ডিমই বয়েল করে দিয়েছেন মেয়ের পাতে। আর যাই হোক, তিনি জানেন বিহানের সামনে এই মেয়ে বেশি তর্ক করবে না। রাহা নাক তুলে বিরক্তির সাথে এক কামড় খেয়ে রেখে দিয়েছে ডিম। এই ডিমের কুসুম তার একদমই ভালো লাগে না। তাকে এমন নাক ছিটকাতে দেখে বিহান শক্ত উঁচু গলায় বলল, পুরোটা শেষ কর। রাহা নাক মুখ কুচকে আদর বলল, এই ডিম আমি খেতে পারি না। পারি না সেটা আবার কি? আপনি সব পারেন বলে সবাই যে সব পারবে এমন তো কোনো কথা না। জিদান মাঝে বলে উঠল, পারি না এই শব্দটা বাংলা অভিধানে ছিলই না ভাইয়া, ওটা নাকি তৈরি হয়েছে শুধু আমাদের রাহারানির জন্য। এই কথা শুনেই তেতে উঠল রাহা, গাল নাক ফুলিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, তুমি আমায় অপমান করছো। ছি ছি, না না বনু, আমি তো শুধু বলতে চাইছি পারি না শব্দটা তোর সামনে এসে লজ্জা পায়। রাহা কাঁদো কাঁদো মুখ নিয়ে রায়হান খানের উদ্দেশ্য বলল, দেখেছো বড় বাবা, তোমার ছেলে কি বলেছে আমায়? কিছু বলবে না নিজের ছেলেকে? ঠিক আছে বনু, সরি, এবার খা, আর হবে না। রায়হান খান ছেলেকে কড়া সুরে বললেন, আমার এই মাটাকে এত খেপাও কেন তোমরা? বিহান মনোযোগ দিয়ে খেতে খেতে বলল, খেপে পাগলেরা, ও কি পাগল? ও খেপতে যাবে কেন? রাহার চোখ দুটি পানিতে টইটুবানি হয়ে গেছে। ন্যাকা সুরে বলেন, দেখেছো বড় বাবা, তোমার ছেলে আমায় পাগল বলছে। আব্বা, ওর সাথে কেন এভাবে কথা বলো? জানোই তো আমার রাহামা আমাদের আহ্লাদি। জাহানারা বেগম বলে উঠলেন, মেয়ে মানুষকে এত আহ্লাদ দেওয়া ভালো না ভাইজান, পরে এসব নিয়ে ভোগান্তি হয়। কোনো ভোগান্তি হবে না, এমন জায়গায় দিবই না। এসব কথার মানে বিহান যেন দাঁতে দাঁত চেপে হজম করছে। রায়হান খান ছেলের উদ্দেশ্যে বললেন, বিহান আব্বা, কতদিন আছো বাড়ি? আসি। খেতে খেতে জবাব দিল বিহান। পাশ থেকে সাদমান খান বললেন, হ্যাঁ, সেটা কতদিনের জন্য বাজান? বিহান রুটির টুকরোটা মুখ দিয়ে শান্ত দাসে বলল, 1 মাসের ছুটিতে এসেছি। ওর এই কথা শুনে মাথায় বাজ পড়ল রাহার মাথায়। আচমকা সে চেঁচিয়ে উঠে বলল, কি? ওর এমন আচমকা চিৎকারে সবাই কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে রইল খাওয়া রেখে। রাহা তখনই বিস্ময় আতঙ্কে নিয়ে বিহান ভাইয়ের দিকে ব্রুকুসকে তাকিয়ে আছে। মানুষে বিশ্বাসই করতে পারছে না বিহান ভাই 1 মাস বাড়িতে থাকবে। তাহলে তার জীবন 1 মাসের আগেই শেষ হবে। তার নামে ইন্নালিল্লাহ পাঠ করতে হবে নিশ্চিত। সবাইকে নিজের দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তি অনুভব করে রাহা। নড়ে চড়ে বসে সবাইকে বিষয়টা পরিষ্কার করার জন্যে আমতা আমতা করে, আসলে আমি। বিহান কপালে বাজছিল সূক্ষ্ম কণ্ঠে বলল, এমনভাবে চেঁচিয়েছিস কেন? যেন আমি বাড়ি থাকবো বলে তোর মাথায় পাহাড় বসে পড়েছে। রাহা মনে মনে বলতে থাকে, শুধু পাহাড় নয়, পুরো পৃথিবীটাই আমার মাথার উপর আছড়ে পড়েছে। বাড়ি থাকবো শুনে চেঁচালি কেন? আমি ভূত? তো তা কেন হবে? আমি আসলে ওই, আপনি তো এতদিন বাড়ি থাকেন না, তাই আর কি অবাক হয়েছে। বিহান জবাব দিল না। কামেলি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল, সত্যি বিহান ভাই, তুমি 1 মাস বাড়ি থাকবে? খেতে খেতে স্বল্প কথায় বলে, রাহার ভেতর অশান্তি শুরু হলো, স্বাধীনতা হস্তক্ষেপের অশান্তি। বিহান ভাই বাড়ি থাকলে তাকে বয়ে বয়ে থাকতে হয়, এটা ওটা কত কিছু করা যায় না, শান্তিমতো নিঃশ্বাসও নেওয়া যায় না। এই বয়ে কখন না জানি লোকটা কোন কারণে তাকে জারতে আসে, দমকাতে আসে। আরও ওই তীক্ষ্ণ ধারালো ছাউনি বুকের কাঁপুনি দড়িয়ে দেয়, বিনা অস্ত্রে খান খান করে দেওয়ার মতো। রাহা ব্যাকুলভাবে ডোক গিলল। লঘু কণ্ঠে রাহা প্রশ্ন করলে আবারও, সত্যি বিহান ভাই, আপনি 30 দিনে 1 মাস বাড়ি থাকবেন? রাহার চোখে মুখে তখন সন্দিহানি আতঙ্কভাব, যেন বিহানের মুখ থেকে না শুনলে সবচেয়ে বেশি সে খুশি হয়। বিহান বাঁকা চোখে তাকালো রাহার মুখ পানে, চিকন কণ্ঠে বলল, কোনো সমস্যা? অপ্রস্তুত রাহা আমতা আমতা করলো, সমস্যা হবে কেন? আপনার বাড়ি আপনি থাকবেন, তাতে দাঁত চিবিয়ে লঘুর কণ্ঠে আবারও বিড়বিড় করলো, আমার কেন সমস্যা হতে যাবে? পরক্ষণে রাগ নিয়ে বলতে থাকে মনে মনে, আমার কোনো কিছুতে সমস্যা নেই, আমার জীবনটাই তো সমস্যার। তাহলে তোর চোখ মুখ কেমন লাগছে কেন? যেন বাড়িতে থাকছি শুনে খুব অখুশি হচ্ছিস। আমি কি কোনোভাবে তোর অশান্তির কারণ? রাহা ঠোঁটে বোকা বোকা হাসি ঝুলিয়ে আনে, মুখে আর জবাব না দিয়ে মাথা 2 পাশে নাড়ায়। পাশ থেকে জাহানারা বেগম বললেন, বাবা, ওর কথায় তুমি কান দিও না তো। ও
ওর মতো পাগল ছাগল কত কিছুই বলে সারাদিন। রাহা চোখাচোখি হলো বিহানের সাথে। মায়ের কথায় লজ্জায় আর তাকিয়ে থাকার সাহস হলো না। দ্রুত নামিয়ে নিল চোখ। দু চোখের আগুনে জাহানারা বেগম আরও ঘি ঢেলে দিলেন, আর সেটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে। বিহান খেতে খেতে সূক্ষ্ম কণ্ঠে বলল, আমি নামক অশান্তিটাকে আস্তে ধীরে হজম করতে শিখে নে। রাহা চোখে একবার দেখেও কিছু বলল না, মনে মনে বিড়বিড় করতে করতে লাগলো নিজের সাথে নিজে। রায়হান খান ছেলেকে প্রশ্ন করলেন, তোমায় এতদিনে ছুটি দিল? বিহান সঙ্গে সঙ্গে জবাব দিল না, খেতে খেতে অল্প শব্দে জবাব দিল, নিয়েছি আমি। না মানে আমি বলতে চাইছি কি, এমন চাকরি যে তোমায় 1 মাসে ছুটি দিয়ে দেয়। আগেই বলেছি বাবা, সরকারি চাকরি, আমি ছুটি দেয়নি, আমি নিয়েছি। রায়হান খান একটু রয়েছে বললেন, বাবা সরকারি চাকরি তো কত কিছুই আছে, আমি বলতে চাইছিলাম কোন ডিপার্ট। ওনার কথা শেষ হওয়ার আগে বিহান ছেড়ে উঠতে উঠতে বলল, আমি উঠছি মা, ঘরে 1 কাপ কফি পাঠিও। এরপর আর বিহান ওখানে দাঁড়ালো না, হন হন করে চলে গেল। আর ওর চলে যাওয়ার দিকে ফেল করে তাকিয়ে রইল খাবার টেবিলে বসে থাকা লোকজন। আজ রবিবার, সবার তারা। বাচ্চা ছাড়া নিজেদেরকে কাজে যাবে, বাড়ির বাচ্চারা যাবে স্কুল কলেজে। জিদান আজ তারার মাঝে আছে খুব। তাকে আগে ইটে বাটায় যেতে হবে, এরপর আরদের অফিসে যেতে হবে। এদিকে ড্রাইভার মকবুল কিছুদিন ছুটিতে, তাই তাকে রাহা, কামিলি, রুশামি, স্বামী রাফিকে নামিয়ে দিয়ে নিজের কাজে যেতে হবে। স্বামী রাফি প্রায় ফিঠাফিঠি বলে, ওরা এই ভালো এই খারাপ, এই মিলে মাখো, এই তো আবার ঝগড়া ছুলি অবস্থা। তাই ওদের নিয়ে রুশমি পিছনে বসেছে। রুশমি বড় বলে দুজন ওকে মান ন করে খুব। এরপর কামিলি দ্রুত এসে জিদানের পাশের সিটে বসে পড়ল। গাড়ি স্টার্ট দাও ভাইয়া। কামিলির কথায় বিরক্ত মুখে জিদান পাশ ফিরে তাকায়। কানা হয়েছিস? নেবাই ধরেছে চোখে, দেখছিস না রাহা এখনো আসেনি? কামিলি কপাল কুঁচকে বলল, রাহা কিভাবে যাবে এই গাড়িতে? জিদান পিছন ফিরে তাকালো। সত্যি পিছনে রুশমি আর স্বামী রাফি বসা, আরেকজন বসতে কষ্টই হবে। এমন সময় বিহানকে দেখা গেল বেসমেন্ট থেকে নিজের পছন্দের বাইক বের করতে। যেদিন বাড়ি থেকে বিদায় হলো তার আগের দিন ইয়ামাহা R15M BS 7 বাইকটা কিনে এনেছিল। বাইক কিনে শুধু একবারই একটা রেস দিয়েছিল বিহান। আজ আবারও পছন্দের কিনে রাখা কুচকুচে কালো বাইকটা বের করছে। রাহা সবসময় সব কিছুতে দেরি করে কিছু না কিছু কারণে। আজও কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে লেটে করে বের হলো বাড়ি থেকে। ততক্ষণে বিহান বাইক বেসমেন্ট থেকে বের করে নিয়েছে। জিদান গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, বোনো গাড়িতে জায়গা নেই, তুই ভাইয়ার বাইকে করে চলে আয়। জিদানের কথা শুনে থমকে গেল রাহা। বিহানকেও কপাল কুঁচকে জিদানের দিকে তাকাতে দেখা গেল। রাহা চেঁচিয়ে বলল, কি? জিদান ঠোঁট টিপে হেসে বলল, ভাইয়ার সাথে বাইকে আসতে বলেছি, ফ্রি বিমানের স্বাদ পাবি। রাহা ব্যাবলার মতো একবার জিদান ভাইয়ের দিকে তো আরেকবার বিহানের দিকে তাকাচ্ছে। পরক্ষণেই বলল, ওই জিদান ভাই প্লিজ না, আমি বাইকে যাব না, আমায় গাড়িতে তুলো। গাড়িতে তুলব কি করে? আমার মাথায় সমস্যা নেই, আমি দরকার পড়লে ঝুলে যাব, তবু ওনার সাথে বাইকে যাব না, প্লিজ ভাইয়া। হুফ, যা ওখানে, আমার দেরি হচ্ছে। পাসপোর্ট ভিসা ছাড়া প্লেনে ওঠার সুযোগ করে দিচ্ছি, ভালো লাগছে না তোর, তাই না? জিদানের কথায় রাহার মুখটা কাদো কাদো হয়ে গেল। সে খাটাস লোকের সাথে কিছুতেই যেতে চায় না। রাহার মুখ দেখে রুশমি সহ স্বামী রাফি মুচকি হাসছে। তবে কামিলি দ্রুত নিজের সিট বেল্ট খুলতে বলল, রাহা বোধহয় ভয় পাচ্ছে বাইকে যেতে, ও গাড়িতে চলে আসুক, আমি বরং বিহান ভাইয়ের সাথে বাইকে যাই। রাহা যে উচ্ছ্বাস প্রকাশ করবো অমনি রশ্মি দম করল। কাউকে কোথাও যেতে হবে না, যে যেখানে আছে সেখানেই থাক, তুই বস, রাহা বাইকেই আসবে, ভাইয়া তুমি গাড়ি ছাড়ো। হাত বাড়িয়ে জিদান রাহাকে টাটা বাই ভাই বলে গাড়ি টান দিল। কামিলির মুখটা বোতা দেখে জিদান বিড়বিড় করে বলল, বাল পাকনামি করবার আহে। জিদানকে গাড়ি স্টার্ট দিতে রাহা চেঁচিয়ে ওঠে, ভাইয়া নিয়ে যাও আমায়, এভাবে অবলার মতো আমাকে ফেলে যেতে পারো না তুমি। ও ভাইয়া। এতক্ষণ বাইকে বসে থেকে বিহান চুপচাপ সবটা দেখছিল। এরপর সুচালু সুরে বলল, হয়েছে, ড্রামা শেষ তোর? বিহানের কথায় রাহা কপাল কুঁচকে বিরক্ত মুখে তাকায়। নিজের বিরক্ত তিক্ত মুখে লুকানোর জন্য হাসার চেষ্টা করেও ব্যর্থ হয়। আমতা করে বলে, আপনি চলে যান, আমি না হয় বড় আব্বুকে বলবো আমাকে যেন কলেজ রেখে আসে।
নয়তো রিক্সা করে চলে যেতে পারবো আমি। আমার জন্য আপনার শুধু শুধু একটুও কষ্ট করতে হবে না বিহান ভাই। রাহা এবার হাসার চেষ্টা করলো। বিহান কুচকালো নজরে কলেজ ড্রেস পরিহিতা রাহাকে আগাগোড়া দেখে নিল। ঘাড় ঘুরিয়ে বিড়বিড় করে বলল, পুরো আহ্লাদি। নিজেকে দাতস্থ করে সময় না নিয়ে কড়া গলায় বলল, কানের নিচে দুইটা খাওয়ার আগে অভিনয় জেরে উঠে আয়। রাহার আগে কটমট করতে থাকে, মনে মনে গোষ্ঠী উদ্ধার করে দেয় বিহান ভাইয়ের। পরক্ষণে আবার ভাবে, দূর, গোষ্ঠী নিয়ে কেন বলছি, ওনার গোষ্ঠীর মাঝে যে আমিও আছি। গাদির মতো নিজেকেই নিজে বকছি। উঠে আয় জলদি। রাহার ইচ্ছা হয় ছুটে ভেতরে চলে যেতে, বিরক্তি করা। আজ তার কলেজ না গেলেই ভালো হতো। ধমকের বয়ে আর কথা বাড়ায় না সে। ইচ্ছা না থাকার পরেও তাকে পা টিপে টিপে এগিয়ে যেতে হয় বিহান ভাইয়ের দিকে। ওনার সাথে এক রত্তিও যেতে ইচ্ছে হচ্ছে না তার। দেখা যাবে খাটাসটা মাঝ রাস্তায় বাইক থামিয়ে তাকে দমকে বলে উঠবে, এক্ষুনি নেমে যা আমার বাইক থেকে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।